ঈশিতা নিজের হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। ঈশিতা, ছাড়ো না আমায়। চুপ। আরিয়ান ঈশিতাকে নিয়ে উপরে চলে যায়। হায় রে, এরা যে কি করে! এটাই ভালোবাসা, তাই। সন্ধ্যাবেলায় মেহেদির অনুষ্ঠান শুরু হয়। ঈশিতা মেহেদি দিতে একদম ইচ্ছুক না। কোনো মতে জোর করে ওর হাতে মেহেদি পরানো হয়। সকালে ঈশিতার জন্য বেস্ট পার্লারের লোক আনা হয়েছে। লাল রঙের লেহেঙ্গা পরানো হয়। ঈশিতা প্রত্যেকটি কাজে না না বলেই যাচ্ছে। অবশেষে কোনো মতে আরিয়ান আর ঈশিতার বিয়ে শেষ হয়। সন্ধ্যাবেলা মোহিনী আর রিয়া বাড়িতে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়। ঈশিতা, চলে যাচ্ছ তোমরা? মোহিনী, তুই এখন এদিকে সামলা। আমার এখানে থাকলে তোর আমাদের নিয়ে চিন্তা হবে, তাই এখানে না থাকাই ভালো। কিন্তু কোনো কিন্তু না, তুই আমি যা বলছি তাই কর। তখন আরিয়ান ঈশিতার কাছে আসে। আরে, আপনারা আজকে চলে যাচ্ছেন? মাত্র তো বিয়ে হয়েছে, আজকে চলে যাবেন? ওনার কি মাথায় বুদ্ধি নেই? কি পাগলের মতো কথা বলছে। মোহিনী, ছি ছি, কী বলো? মেয়ে শ্বশুর বাড়ি কী করে থাকি? তোমরা নিজেদের সংসার গুছিয়ে নিও। আমরা তো আর, আপনাদের তো এসব কিছু সামলাতে হবে। দেখো বাবা, আমি তোমার মায়ের সমান, কি করে? তাই তো বলছি, চলে কেন যাচ্ছেন? মোহিনী, কিন্তু তুমি যা বলছো এসব কথা কেউ কি? মায়েরা এখন ছেলের মেয়েদের ফ্রেন্ডের মতো হয়, যাদের সাথে সব কিছু শেয়ার করা যায়। এই বাড়িতে সব কিছু আছে, শুধু একজন মা মিসিং। মোহিনী, ছেলে কত সুন্দর করে কথা বলে, এই ছেলে কি ওই সব কিছু করেছে মনে মনে? কিন্তু এখন তো আমাদের যেতে হবে, কোনো একদিন সবাই করে আবার আসবো। মোহিনী আর রিয়া চলে যায়। আপনি কি পাগল? কাকে কি বলতে হয় জানেন না? তুমি শিখিয়ে দাও। পাগল। রুমের মধ্যে বিছানা সুন্দর করে ফুল দিয়ে সাজানো, বিছানার মাঝে গোলাপের পাপড়ি দিয়ে হার তৈরি করা। ঈশিতা রুমের লাইটগুলো অন করে দিল, জানালা খুলে পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে অনেক জোরে জোরে হাওয়া বইছে, মনে হচ্ছে ঝড় আসবে। তখন ঈশিতা অনুভব করে কেউ ওর কোমরে স্পর্শ করে। আপনি? আরিয়ান ঈশিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আজকে তো তোমার আর আমার বাসর রাত। ছাড়ো না মায়, কোনো বাসর রাত আমি মানি না। আমি তো মানি। আরিয়ান ঈশিতার অনেকটা ক্লোজ হতে থাকে। এক সময় ওর ব্লাউজের ফিতে টান দিয়ে খুলে দেয়। ঈশিতা দেয়ালের সাথে চেপে দাঁড়ায়। আপনি আমার কেউ না, তাই আমার কাছে আসবেন না। আরিয়ান এক হাত দেয়ালের সাথে চেপে দাঁড়ায়। আমি বর্তমানে তোমার স্বামী, তাহলে তো তোমার ওপর সম্পূর্ণ অধিকার আছে, বলে ঈশিতাকে কোলে তুলে নিল। আরে কি করছেন? ছাড়ুন, পড়ে যাব। আরিয়ান ঈশিতাকে বিছানা শুয়ে দিল। আরিয়ান ঈশিতার প্রত্যেকটি স্পর্শকাতর জায়গাতে হাত দিতে লাগলো। তাতে ঈশিতা কেঁপে কেঁপে উঠছে। আচমকা আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান, প্লিজ, তুমি যেটা চাইবে সেটাই হবে। ঈশিতা আরিয়ানকে ছেড়ে দেয়। আরিয়ান বিছানার অন্য পাশে শুয়ে আছে আর ঈশিতা উঠে বসে। এভাবে কি দেখছেন? তোমাকে? আমাকে দেখার কি আছে? মায়া। আচ্ছা, আমি তো তোমার কথা রাখলাম, এখন তুমি আমার কথা শোনো। কি? আজকে রাতে না হয় তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে? ঈশিতা আরিয়ানের কথা শুনে চুপ করে বসে আছে। প্লিজ। ঈশিতা কিছু না বলে আরিয়ান বুকে মাথা রাখে, তাতে যেন আরিয়ান নিজের প্রাণ ফিরে পায়। ঈশিতা পিঠে হাত দেয়। ঈশিতা তাতে একটু ঘাবড়ে যায়। ওর মনে হয় আরিয়ান সত্যি নিজেকে সামলাতে পারছে না, কিন্তু আরিয়ান ঠিক ঈশিতা যা ভেবেছিল তার উল্টোটা করে। ওর ফিতে বেঁধে দেয়, আলতো করে জড়িয়ে ধরে। সকালে ঘুম থেকে উঠে ঈশিতা দেখে আরিয়ান এখনও ওকে চাপড়ে ধরে আছে, ঘুমন্ত অবস্থায়। খুব ভালো লাগছে ঈশিতা। এখন মনে হচ্ছে একটা একদম নিষ্পাপ একটা মুখ। এমন মনে হচ্ছে ওনার মতো পবিত্র মনের মানুষ আর কেউ নেই। কিন্তু কি করার, একটু পরে ঘুম থেকে উঠে আবার নিজের আসল রূপে চলে আসবে, ভ্রু কুচকে তাকিয়ে। যাই হোক, আমি ওনার এই ভালো মানুষের মুখোশে ভরা চেহারা দেখে একদমই ভুলবো না। উনি যা করেছেন। আরিয়ান আস্তে আস্তে নড়াচড়া করতে শুরু করে। চোখ খুলে দেখে ঈশিতা ওর দিকে তাকিয়ে আছে। আরিয়ান মিষ্টি একটা হাসি দেয়। আরিয়ান, কি এভাবে দেখছো কেন? আরিয়ানের এমন প্রশ্ন শুনে একটু ঘাবড়ে গেল ঈশিতা। তড়িঘড়ি করে উঠতে গেল, কিন্তু আরিয়ান উঠতে দেয়নি। কোথায় যাচ্ছ? কোথায় যাব? সকাল হয়ে গেছে, সরুন, আমাকে যেতে দিন। সবসময় এমন করো কেন? সমস্যা কি? আপনি আমার সবচেয়ে বড় সমস্যা। আপনি বুঝতে পারেন না যে আমার ভালো লাগে না কিছু? ঈশিতা বিছানা থেকে নেমে দাঁড়ায়। আরিয়ানও ঈশিতার পাশে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে? তুমি এমন করছো কেন? কারণ আমি আপনাকে ভালো লাগে না, বিরক্ত লাগছে। আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি কেন এমন কথা জানি না, কিন্তু তুমি শুধু আমার, আর তুমি আমাকে ভালোবাসো। না, আমি আপনাকে ভালোবাসি না। আপনি আমার উপর সব কিছু চাপিয়ে দিয়েছেন। যথেষ্ট ভালোভাবে কথা বলছি, আমাকে খারাপ হতে বাধ্য করো না। আর কত খারাপ হবেন?
আপনি প্রথম থেকে এতটা খারাপ আর কত। আরিয়ান পাশে থাকা টেবিলে লাথি মেরে ভেঙে দেয়। তুমি আমাকে চিনতে পারোনি বলে আরিয়ান বাড়ি থেকে বের হয়ে যায়। ঈশিতা ফ্লোরে বসে কাঁদতে থাকে। নীরব সকাল থেকে রিসেপশনের আয়োজন করছে, কিন্তু সকাল থেকে আরিয়ানকে দেখতে পাচ্ছে না। নীরব ঈশিতার কাছে যায়। ঈশিতা? জি ভাই বলুন। কি হয়েছে? নীরব কোথায়? আমি জানি না আপনার বন্ধু কোথায়, সেটা আমি কী করে বলবো? কি বলছো তুমি এসব? আরিয়ান সকাল থেকে বাড়িতে নেই। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আরিয়ান নেই। একটু পরে সব গেস্ট চলে আসবে, কিন্তু আরিয়ানের কোনো খবর নেই। কি? আরিয়ান তো সকালে আমার উপর রাগ করে চলে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম, কিন্তু ভাইয়ের কথা অনুযায়ী তো উনি ওখানে নেই। তাহলে কোথায় আছে? আমি জানি উনি কোথায় আছে। ঈশিতা তাড়াতাড়ি করে বের হয়ে গেল। আরে ঈশিতা, কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও। ঈশিতা কোনো কথা শুনে না। কি হয়েছে নীরব? ঈশিতা ভাবে কোথায় গেল? আরে আজকে না ওনার রিসেপশন? জানি না কি হচ্ছে এসব। দীর্ঘশ্বাস ফেলে ক্লাবের ভেতরে যাওয়ার পর ঈশিতা আরিয়ানকে খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে এত মানুষ, কাউকে খুঁজে পাওয়া যাবে না এমন পরিস্থিতিতে তার ওপর গানের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। ঈশিতা তাকিয়ে দেখে আরিয়ান সাবিনার সাথে অনেকটা ক্লোজ হয়ে ডান্স করছে। কেন জানি ঈশিতা খুব রেগে যাচ্ছে। আরিয়ান সাবিনার অনেক কাছাকাছি যেতে থাকে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে ঈশিতা, কিন্তু তাতে আরিয়ানের কিছু যায় আসে না। ঈশিতা কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ কেউ যেন ওর হাত ধরে হ্যাচকা টান দেয়। আ আরিয়ান এসে তাকে নিজের সাথে জড়িয়ে নিল। কি করছেন আপনি? ছাড়ুন আমায়। তাহলে তুমি আমার জন্য এখানে এসেছো? না, আমি আপনার জন্য এখানে আসিনি। আপনার জন্য এখানে সাবিনা আছে তো। আরিয়ান এসে তার কথা শুনে মুচকে হাসে। জেলাস ফিল করছো? আর ঈশিতা আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, না, আমি জেলাস ফিল করবো কখনো? না, তাই নাকি? আবার ঈশিতাকে নিজের কাছে এনে বলল, জানি সব কিছু, কিন্তু বুঝি না তোমার এমন করার কারণ কি। আপনার যা বাবার ভাবুন। আমি তো চললাম, আর আপনার যদি এসব শেষ হয়ে থাকে তাহলে চলে আসবেন, কেমন? নীরব ভাইয়ের টেনশন করছে। আর তুমি? এটা ভ্রু কুচকে তাকায়। বাড়িতে আসার পরে একটি পিঙ্ক কালারের শাড়ি পরে, গলায় একটা পাথরের তৈরি নেকলেস, হাতে ব্রেসলেট। নিচে নামার পর সবাই এসে তার বেশ প্রশংসা করছে। সবাই আরিয়ানকে খুঁজছে, কিন্তু ড্রয়িং রুমের সব লাইট অফ হয়ে যায় আর ডিম লাইট জ্বলে ওঠে। সবাই দেখে আরিয়ান গিটার হাতে সামনে এগিয়ে এসেছে। আরিয়ানের সুর তুলে গান গাইতে শুরু করে। গান শেষ হওয়ার পর সবাই হাতে তালি দেয়। ঈশিতা মুচকি হেসে দেয়। ঈশিতা, আমি কেন ওনার সম্পর্কে এত ভাবছি? আমি তো ওনাকে ভালোবাসি না, তাহলে কেন? আরিয়ান দূরে দাঁড়িয়ে ঈশিতার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা কি বুঝতে পারে না আমি ওকে ছাড়া অচল? ওনার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু যদি একটু বুঝতো। পাগলি কোথাকার। আর নয়, এখন সময় এসেছে সব কিছু নিজের করার, আর আর আরিয়ান আর ঈশিতাকে সরিয়ে দেওয়ার। আর এই কাজটি ঈশিতা তাকে দিয়েই করাতে হবে, যে করে হোক। মিশকা, আপনি চিন্তা করবেন না। কয়েক মাস আগে যেমন ওদের আলাদা করেছিলাম, ঠিক তেমন করেই এবার আলাদা নয়, একেবারে উপরে পাঠিয়ে দেব। আপনি শুধু আমার ভাগ রেডি রাখবেন। আগে ওই সব করেছিলাম সৈকত ভাইয়ের জন্য, কিন্তু এখন আমি টাকার জন্য এসব করব। হ্যাঁ হ্যাঁ, তোমার টাকা পেয়ে যাবে। রাতে ঈশিতা রুমে যায় ঘুমাতে। আরিয়ানও রুমে আসে। এসে তাকে ঈশিতা দাঁড়িয়ে আছে। কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভাবছি। তুমি ভাবতেও পারো? মানে? না মানে বলেছিলাম, কি এমন ভাবছো জানতে পারি? ভাবছি কোথায় ঘুমাবো। কোথায় আবার ঘুমাবে? বিছানায়? না। কেন? আমি আপনার সাথে এক বিছানায় কখনো না। এমনভাবে বলছো যেন তুমি আর আমার সাথে এক বিছানায় ছেলে না। মনে আছে সেই রাতের কথা? চিচি, আগে যা ছিল তা ছিল। এখন আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। আচ্ছা, তা কোথায় ঘুমাবে জানতে পারি? ঈশিতা পুরো রুম একবার পর্যবেক্ষণ করে, তারপর বলে ওঠে, সোফায়। না। কেন? ওখানে তুমি ঘুমাতে পারবে না। সোফা ছোট, তুমি শুতে পারবে না। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় যাচ্ছি। বাহ, কত ভালোবাসা! ভ্রু কুচকে তাকায়। এরপর নিজে বালিশ নিয়ে সোফা শুয়ে পড়ল। ঈশিতা লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ কেউ যেন একটা ওদের রুমের বাইরে উকি ঝুঁকি মারছিল। শুধু ছায়া দেখা যাচ্ছে। টেবিলের সাথে ধাক্কা লেগে কিছু একটা নিচে পড়ে যায়। সেটা শব্দে ঘুম ভেঙে যায় ঈশিতার। তাড়াতাড়ি উঠে বসে। চারদিকে তাকিয়ে একবার দেখে নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। আরে, এখন তো মনে হচ্ছিল এখানে কেউ ছিল, কিন্তু এখন তো দেখছি কেউ নেই এখানে।
হঠাৎ ঈশিতার চোখ সামনে সোফায় শুয়ে থাকা আরিয়ানের ওপর চাদর নিচে ঝুলে আছে, বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। ওর দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল ঈশিতা। বিছানা থেকে নেমে গিয়ে আরিয়ানের হাত পা ঠিক করে দেয়। আরিয়ানের কাছে আসার পর এক অন্যরকম অনুভূতি হচ্ছে। ওর কাছ থেকে দূরে থাকতে মন মানছে না ঈশিতার। আর কিছু না ভেবে আরিয়ানের সাথে সোফায় শুয়ে পড়ল, মাথা গুঁজে দিল আরিয়ানের বুকের ওপর। আরিয়ান ঈশিতা যখন ওর কাছে এসেছিল তখনই ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু ঈশিতা কি করবে? ঈশিতা আরিয়ানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আরিয়ানও ঈশিতাকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, কি হয়েছে? জানি না, তুমি না বললে আমার সাথে শুবে না, তাহলে এখন? বেশ করেছি, আমার যা ইচ্ছে তাই করব। আচ্ছা, এখন আমাকে ঘুমাতে দিন। আরিয়ান চাদর টেনে শরীরটাকে ঢেকে দিল আর দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বাইরে বৃষ্টি শুরু হলো, তার উপর একে অপরের এতটা কাছাকাছি। আরিয়ান এসে তার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। এই সেই মুখ যাকে দেখেছিল রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে, সেই প্রথমবার যার মায়াজালে জড়িয়ে পড়েছিল। শরীর না, আর শক্ত করে জড়িয়ে ধরুন। আরও শক্ত করে জড়িয়ে ধরলে ব্যথা পাবে তো? পাবো না, আমার খুব ঠান্ডা লাগছে, ধরুন বলছি। হুশ। আরিয়ান আরও শক্ত করে জড়িয়ে ধরে। ঈশিতা আরিয়ানের বুকের সাথে লেপ্টে আছে। সকালে ঘুম থেকে উঠে ঈশিতা আরিয়ানকে দেখে ওর দিকে তাকিয়ে আছে। কি যেন একটা ভেবে ওর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আরিয়ান চোখ খুলে দেখে ঈশিতা ওর পাশে বসে আছে। আরিয়ান ওর হাত ধরে, কিন্তু এখন ঈশিতা খুব রেগে হাত ছড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, আবার কি হলো? এই মেয়েটা যে কি করে? সন্ধ্যাবেলা সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছে, তখন নিশা বলে ওঠে, অনেকদিন হয়েছে আমরা কোথাও ঘুরতে যাই না, চলো না সবাই কোথাও যাই। ঠিক আছে, যাও, যেতেই পারে, কিন্তু কোথায় যেতে চাও সবাই সেটা ঠিক করো। নীরব, এমন একটা জায়গা যাওয়া উচিত যেখানে আশেপাশে পরিবেশ ভালো, বন জঙ্গল হবে। তাহলে তো এমন জায়গা বের করো। টেবিলের উপর সবার জন্য খাবার রাখছিল, তখন সবার কথা শুনে বলে ওঠে, আপনারা চাইলে সাগরকন্যা দেখতে যেতে পারি। নীরব প্লাস আরিয়ান প্লাস নিশা। সাগরকন্যা? এভাবে জিজ্ঞেস করার কি আছে? এটা আবার কোন জায়গা? হ্যাঁ ঈশিতা, এটা কোন জায়গা? কুয়াকাটা। কুয়াকাটা? কিন্তু তুমি যে বললে সাগরকন্যা। আরে কুয়াকাটাকে সাগরকন্যার নামে পরিচিত। ও, আপনারা তো বলছেন আশেপাশে বন জঙ্গল এসব দেখতে চান, তাই বললাম এখানে যেতেই পারেন। তাহলে তো এখানে যাওয়া উচিত, কি বলো ভাইয়া? ঠিক আছে, তাহলে সবাই প্যাকিং শুরু করো, আমি লঞ্চের টিকিট বুক করছি। নিশা, আমি চললাম নিজের ব্যাগ গোছাতে। নীরব, তুমিও চলো। নিশা দৌড়ে উপরে চলে যায়। আপনি প্রস্তুত হন, এরপর কি হতে চলেছে দেখতে থাকুন। সকাল সকাল সবাই ঘুম থেকে রেডি হয়ে যায়। লঞ্চে ওঠার পর সবাই নিজেদের মধ্যে কথা বলছে। ঈশিতা এক জায়গায় বসে আছে, আরিয়ানকে ঈশিতার পাশে বসে। বাতাসের কারণে সব চুলগুলো এদিক ওদিক করছে। কি ব্যাপার, একা একা বসে আছো? এমনিতেই। আচ্ছা। অনেকক্ষণ পর সবাই কুয়াকাটা পৌঁছে যায়। সবাই কুয়াকাটা গ্র্যান্ড হোটেলে ওঠে, যে যার রুমে রেস্ট নিতে চলে যায়। সবাই মিলে ঠিক করে বিকেলে সবাইকে সমুদ্র দেখতে যাবে। এর আগে একটু রেস্ট প্রয়োজন। আরিয়ান আর ঈশিতা রুমে গিয়ে ফ্রেশ হয়ে গেল। আরিয়ান বিছানায় গা এলিয়ে দেয় আর ঈশিতা বেলকনিতে যায়। বিকেলে সবাই মিলে সমুদ্রের পাড়ে যায়। অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সবাই অপেক্ষা করছে সন্ধ্যাবেলা সূর্যাস্ত দেখার জন্য। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার এমন একটি সমুদ্র সৈকত যেখানে সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়ার দৃশ্য নিঃসন্দেহে দারুণ ব্যাপার। সবাই চুপচাপ ঘুরে দেখছে। নিশা আর নীরব বেড়িবাঁধ পেরিয়ে বাম দিকের মিউজিয়াম দেখতে চলে যায়, আর আরিয়া নিশিতা পাশের ফোমস অ্যান্ড ফার্মস যায়। চারদিকে অনেক নারকেল গাছ, ফল ফুলের বাগান। ঈশিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কয়েকজন ভালোবাসার জুটি একে অপরের হাত ধরে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে। এগুলো দেখে ঈশিতার মনে সাজ জাগে, যদি আরিয়ান আরও ওভাবে হাতে হাত রেখে হাঁটতে পারতো, যদি সে বলতে পারতো, আরিয়ান আপনাকে আমি ভালোবাসি। কিন্তু এসব শুধু কল্পনায় সম্ভব, বাস্তবে নয়। আরিয়ান যা করেছে তারপর ওকে ঈশিতা মেনে নিতে পারছে না। ঈশিতা হঠাৎ অনুভব করলো কেউ ওর হাত ধরেছে। পেছনে তাকিয়ে দেখে আরিয়ান। আপনি? তুমি কি ভাবছিলে? কি আর ভাববো? আচ্ছা, কি সুন্দর জায়গা, তাই না? সামনের দিকে তাকিয়ে। চল প্রেম করি। কি? দেখো, অনেকদিন পর সবাই মিলে ঘুরতে এসেছি। নেশা আর নীরব কত সুন্দর জুটি বেঁধে প্রেম করছে। তাহলে আমি কি দোষ করেছি? তুমিও তো আমার সাথে প্রেম করতেই পারো। আপনি অনেক দোষ করেছেন। কি এমন দোষ করেছি আমি, যার পর থেকে তুমি এমন করছো? আপনি সব কিছু যেন কি করে না জানা ভান করেন। আপনি যা যা করেছেন সব কিছু শাস্তি পেতে হবে। বলে ঈশিতা নারকেল বাগানের দিকে পা বাড়ায়। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। কি সুন্দর দৃশ্য বলে বোঝানো যাবে না।
সব কিছু সূর্যের লাল কিরণে লালচে দেখা যাচ্ছে। রাতে সবাই মিলে হোটেলের বাইরে ক্যাম্প ফায়ারিং করে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছে। এখানে আসার পর থেকে বলছে রাত 10টার পর থেকে আর কেউ বাইরে থাকে না। 10টা বাজার সাথে সাথে সব আলো নিভে যায়, মুহূর্তে ভুতুরে অন্ধকার হয়ে যায় সাগরকন্যা এলাকা। কিছুক্ষণ পর সব কিছু আস্তে আস্তে ঘুটঘুটে অন্ধকারে পরিণত হতে লাগলো। নিশা ঘুমোতে চলে যায়। নীরব নিশাকে রুমে দিয়ে আসতে গেল। আরিয়ান বাগানে দাঁড়িয়ে আছে। একজন এসে বলল সেটাকে, ম্যানেজার ম্যাম, আপনি স্যারকে নিয়ে প্লিজ রুমে চলে যান, রাত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে সব আলো নিভে যাবে। ঠিক আছে। ম্যানেজার চলে গেল। ঈশিতা আরিয়ানকে খুঁজতে লাগলো। অনেক খোঁজ করে এসে দেখে আরিয়ান বাগানে দাঁড়িয়ে আছে, কিন্তু ঈশিতা হতভম্ব হয়ে যায় যখন দেখে গাছের পেছন থেকে কেউ একজন আরিয়ানের দিকে রিভলভার তাক করে আছে। লোকটা শ্যুট করতেই যাবে তখনই ঈশিতা দৌড়ে গিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, ফলে গুলি কি ঈশিতার বাম হাতে লাগে। ঈশিতা মাটিতে ছিটকে পড়ে যায়। আরিয়ান তাকিয়ে দেখে ঈশিতা পড়ে আছে আর একটা লোক পালিয়ে যাচ্ছে। ঈশিতা। নীরব, ঈশিতা, তুই ঈশিতাকে দেখ, আমি দেখছি ওটাকে। আরিয়ান ঈশিতাকে হোটেলে নিয়ে যায়। ম্যানেজার তাড়াতাড়ি ডাক্তারকে কল করে। ডাক্তার এসে ঈশিতার হাত থেকে গুলি বের করে, তারপর ব্যান্ডেজ করে দেয়। আমার মনে হয় হসপিটালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু স্যার এত রাতে আপনি কিছু করতে পারবেন না। রাত 10টার পর সব কিছু অফ থাকে আর পুলিশরা মাইকিং করে বলে দেয় আপাতত আজকে ওনাকে এখানে রাখা হবে, যা করার আপনাকে কাল সকাল করতে হবে। আরিয়ান অনেক রেগে বলল, কেমন সিকিউরিটি সিস্টেম আপনাদের? বাইরের কেউ হোটেলে ঢুকে এসব করে চলে যাচ্ছে। সরি স্যার, কি করে কি হলো বুঝতে পারছি না, বুঝতে চেষ্টা করুন, কাল সকালে আমরা চলে যাব। প্লিজ স্যার, আমাদের সবার পক্ষ থেকে সরি, গেট আউট। ম্যানেজার আর ডাক্তার চলে যায়। আরিয়ান ঈশিতার পাশে বসে। ঈশিতাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে। নীরব, পালিয়ে গেছে, ধরতে পারিনি। আরিয়ান রেগে যায়। যাই হোক, তাকে আমি ছাড়বো না, কিন্তু কে হতে পারে? সাবিরা তোর বেঁচে নেই, আর নেত্রাকে তো আর কেউ খুঁজেই পায়নি। তাহলে কে হতে পারে? নেত্রা ফিরে এসেছে। যদি এটা নেত্রা হয়ে থাকে তাহলে ওর আবার কী হবে ভাবতেই পারছে না। আগেরবার আমি ঈশিতাকে হারাতে হারাতে ফিরে পেয়েছি, কিন্তু এবার আমি কোনো রিস্ক নিতে চাই না। নীরব, তাড়াতাড়ি টিকিট কেটে নে, আমরা আর এখানে থাকবো না, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাব। ঠিক আছে, তুই ওর খেয়াল রাখ, আমি সব ব্যবস্থা করছি। আরিয়ান দরজা বন্ধ করে ঈশিতার পাশে এসে বসলো। আরিয়ানের চোখ দিয়ে টুপটাপ জল গড়িয়ে পড়ছে। ও যেন ঈশিতাকে খুব ভালোবাসে, পারবে না ছেড়ে থাকতে। এই 2 মাস কত কষ্ট করেছে তা বলে বোঝাতে পারবে না। ঈশিতার মাথায় হাত বুলিয়ে ঈশিতা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আরিয়ান আর কিছু না বলে সারা রাত ঈশিতার পাশে বসে কাটিয়ে দেয়। সকালে জানালার পর্দা সরিয়ে দিল আরিয়ান। সূর্যের আলো এসে পড়ল ঈশিতার মুখে। ঘুম ভেঙে গেল ঈশিতার। তাকিয়ে দেখে আরিয়ান উঠতে চেষ্টা করে, কিন্তু হাতে ব্যান্ডেজ করা, তার উপর ব্যথা, তাই উঠতে পারছে না। আরিয়ান ঈশিতাকে উঠে বসতে সাহায্য করে। কেমন আছো তুমি? কষ্ট হচ্ছে বলো প্লিজ। ঈশিতা ভালো করে দেখে আরিয়ানের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। আমি ঠিক আছি। আরিয়ান আচমকা ঈশিতাকে জড়িয়ে ধরে। ঈশিতা কিছু বুঝে ওঠার আগে আরিয়ান এমন কাণ্ড করে বসলো। আরিয়ান, আমি কতটা ভয় পেয়েছিলাম তুমি বিশ্বাস করবে না। আমি তোমাকে আর হারাতে পারবো না। তুমি কেন এমন করলে? কেন ধাক্কা দিলে? যদি ধাক্কা না দিতে তাহলে তো তোমার গুলি লাগতো না। আপনি ঠিক আছেন তো? আরিয়ান যতটা সম্ভব ঈশিতাকে নিজের সাথে জড়িয়ে ধরার চেষ্টা করছে। আমি তো ভেবেছিলাম আমি একমাত্র এখন যে আরিয়ানকে শেষ করতে চাই, কিন্তু এখানে তো অন্য আরেকজন আছে যে আরিয়ানকে কষ্ট দিতে চায়। আমি স্পষ্ট দেখেছি ওই লোকটা আরিয়ানকে শ্যুট করতে চেয়েছিল। কে সে? আরিয়ান, ব্যথা লাগছে। কোথায়? আপনি এমন করে জোরে ধরেছে তাতে এমনিতেই মরে যাব। চুপ, চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমরা চলে যাব। কিন্তু আমি তৈরি হব কি করে? আমি কিসের জন্য আছি মানে? সাদার মধ্যে নীল পাড় শাড়ি ঈশিতার জন্য নিয়ে আসে। এটা কার জন্য? আমার জন্য। কি? আমি কি বিয়ে যে আমার জন্য নিয়ে আসবো? নিশ্চয় তোমার জন্য। ও, কিন্তু আমি এটা কি করে পরবো? আমি পরিয়ে দেব। না না, আমি পরবো না, ছি। ও হ্যালো, আমি তোমার স্বামী, অন্য কেউ না। তো কি হয়েছে? আমি যদি আমাকে স্পর্শ করার অধিকার না দিয়ে দিই তাহলে? তাই নাকি? আরিয়ান ধীরে ধীরে ঈশিতার কাছে এগিয়ে আসে। দেখুন আরিয়ান, প্লিজ আপনি এমন করবেন না। বিশ্বাস করতে পারো, কখনো না। কেন? আপনি কি করেছেন ভুলে গেছেন? উপস, ওইটা তো। নিজের মুখ বন্ধ রাখুন। সন্ধ্যার মধ্যে আরিয়ান, নীরব, নিশা এবং ঈশিতা নিজেদের বাড়ি পৌঁছে যায়। আরিয়ান ঈশিতাকে রেস্ট নেওয়ার জন্য রুমে নিয়ে যায়। ইকবাল হোসেন, নীরবের কাছে কি শুনছি এসব? কে এমন করেছে? জানি না মামা, কিন্তু যে এসব করেছে তাকে আমি ছাড়বো না।
শান্ত হ আরিয়ান, এখন তুই এসব না ভেবে ঈশিতার খেয়াল রাখ, আমরা দেখছি কি করা যায়। কিন্তু মামা, আমি বলেছি তো। আরিয়ান আর কিছু না বলে ঈশিতার কাছে চলে যায়। ঈশিতা বিছানায় শুয়ে আছে, আরিয়ান ভেতরে আসে। আপনি এখন কেমন আছো? ভালো। দাঁড়িয়ে আছেন কেন? আরিয়ান দেখে ঈশিতা আবার আগের মতো ব্যবহার করছে। আরিয়ান ঈশিতার পাশে বসে, কিন্তু চাদর সরিয়ে দিয়ে আরিয়ানকে তার পাশে শুতে বলল। আরিয়ান কোট খুলে সাইডে রেখে ঈশিতার পাশে শুয়ে পড়ল। ঈশিতাও আরিয়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে দেয়। সন্ধ্যাবেলায় ঈশিতা বারান্দায় যায়, কিন্তু সেখানে গিয়ে যা শুনতে পায় তাতে ঈশিতা স্তম্ভিত হয়ে যায়। কি বলেছিলে তুমি? আর এখন কি হচ্ছে? বলেছিলে যে তুমি আরিয়ানকে শেষ করে দেবে, কিন্তু এখন এখন তো দেখছি তুমি কোনো কাজের নয়। নেত্রা, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু মাঝখানে ওই ঈশিতা চলে এসেছে, তাতে আমার কি দোষ? তুমি আগের বার তো ঈশিতাকে মারতে পারলে না, আর এইবার আরিয়ানকে। যতদিন না কাজ করতে পারছো ফোন করবে না। ঈশিতার সামনে তাকিয়ে দেয় যাকে দেখে, তারপর নিজের চোখে বিশ্বাস করতে পারে না। উনি? আরিয়ান ঘুমিয়েছিল তখন ঈশিতা একটা ছুরি নিয়ে আরিয়ানের কাছে যায়। একবার ও না থেমে আরিয়ানের পেটে একের পর এক ছুরি মেরে দেয়। আরিয়ান চিৎকার করে উঠল, ঈশিতা, তোমার পৃথিবীতে থাকার অধিকার নেই। নীরব নিশা বাড়িতে নেই, এখন তোমাকে বাঁচানোর কেউ নেই। এর চেয়ে ভালো তুমি মরে যাও। টাটা। সোফায় বসে বসে টিভি দেখতে দেখতে চানাচুর খাচ্ছে ঈশিতা। অনেক রিল্যাক্স মুডে বসে আছে, কিন্তু হঠাৎ ড্রয়িং রুমের দরজা খোলার সাথে সাথে ঈশিতা পেছনে তাকিয়ে অবাক। আপনারা? ঈশিতার সামনে দাঁড়িয়ে আছে নেত্রা, ইকবাল হোসেন, আরও কয়েকটি লোক। অবাক হলে নাকি? আপনি নেত্রার সাথে? হ্যাঁ, আমরা একসাথে। মামা, আপনি এসব করেছেন? হ্যাঁ, আমি এসব করেছি। এতদিন যা যা ঘটেছে সব কিছু আমি আর নেত্রা করেছি। ছি, আপনার লজ্জা করে না এসব করেছেন? তুমিও কোনো ধোয়া তুলসী পাতা না। তুমি তো আরিয়ানকে মেরে দিয়েছো। কী ভাবো আমরা কিছু জানি না? নেত্রা, আসলে এক প্রকার হেল্প করেছো। আসলে অনেক দিন ধরে আরিয়ানকে সরানোর চেষ্টা করছি, কিন্তু কোনো না কোনো কারণে ফেল করি। কিন্তু তুমি আমাদের কাজ সহজ করে দিলে। ইকবাল হোসেন, তুমি সরালে আরিয়ানকে, আমরা সরাবো তোমাকে। মানে? তৈরি হও, তোমার সময় শেষ। ঈশিতা হঠাৎ খুব জোরে জোরে হাসতে লাগলো। নেত্রা, তুমি কি পাগল হয়ে গেছো যে এভাবে হাসছো? তো তোমাদের বোকামি দেখে সত্যি নিজেকে সামলাতে পারছি না। হাসতে হাসতে ইকবাল হোসেন, মানে কি বলতে চাইছো তুমি? আপনার কি মনে হয় আরিয়ান সত্যি মরে গেছে? ইকবাল হোসেন, কি বলতে চাইছো? তাহলে আমি বলি, আপনারা শুনুন। ঈশিতা ইকবাল হোসেনকে ওই সব কথা বলতে শুনে স্তম্ভিত হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি আরিয়ানের কাছে ছুটে যায়। আরিয়ান, এভাবে হাঁপাচ্ছ কেন? ঈশিতা আরিয়ানকে সব কিছু খুলে বলে, কিন্তু আরিয়ান ঈশিতার উপর রেখে যায়। পাগল হয়ে গেছো শেষ পর্যন্ত এসব? মানে? আমি জানি না তুমি কেন আমার উপর রাগ করে আছো। সত্যি, কিন্তু আমি ভাবতে পারছি না তুমি এখন। ছি, আরিয়ান, বিশ্বাস করুন, আমি যা বলছি সব সত্যি। এই যে তুমি যা যা বলছো এসব সত্যি, তাহলে এখন যদি আমি বলি এতদিন ধরে তুমি যা যা করেছো সব মিথ্যে ছিল? আসলে তুমি আমাকে কখনো ভালোই বাসোনি, তুমি আমাকে ঠকিয়েছো। না, আমি এতদিন যা করেছি সব ভুল করেছি। আমি ভেবেছিলাম আপনি আমার বাবার খুনি। কি? আরও ক্রেজি? আমি তোমার বাবার খুনি? হ্যাঁ, আমি ভেবেছিলাম আপনি আমার বাবাকে মেরে ফেলেছেন, কিন্তু সেটা ভুল। আমি নিজের কানে সব শুনেছি। ইকবাল হোসেন সব কিছু করেছেন, আর দোষ আপনার ওপর। কিন্তু উনি এসব কেন করেছেন সত্যি আমি জানি না। আমি বিশ্বাস করি না। আরিয়ান, প্লিজ বিশ্বাস করুন। তুমি আমাকে নিজের বাবার হত্যাকারী ভেবে এসব যখন করতে পারো, তাহলে আমি কেন বিশ্বাস করব যে তুমি এখন অন্য কোনো কারণে এসব করছো না? না, এবার যা বলছি সব সত্যি। একবার আমার কথা বিশ্বাস করুন। না মানে না, বলে আরিয়ান চলে যেতে চায়। ঈশিতা আরিয়ানের কলার ধরে বলল, আমি জানি না, আপনাকে আমার কথা বিশ্বাস করতেই হবে। পারবো না। ঈশিতা কোনো কিছু না ভেবেই আরিয়ানের ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দেয়। আরিয়ান ঈশিতার চুল মুঠি করে নেয়। অনেক সময় ধরে ঈশিতা আরিয়ানকে নিজের সাথে মিশিয়ে রেখেছিল। কিছুক্ষণ পর ঈশিতা আরিয়ানকে ছেড়ে দিয়ে বলল, প্লিজ লাস্টবার আমার কথা শুনুন। আমি যা বলছি শুধু তাই করুন, এরপর যা কিছু জানতে পারবেন। ঠিক আছে, কিন্তু কি করতে হবে? ঈশিতা তারপর আরিয়ানকে সব কিছু বলে যে কি করতে হবে, এবং ঈশিতার বলার কারণে আরিয়ানের মৃত্যুর নাটক করে। এবার বুঝতে পারলাম ঠিক কী হয়েছিল। ইকবাল হোসেন, তুমি আমাদের বোকা বানালে। তোমাকে তো আমি তোমাদের বোকা বানাইনি, তোমরা তো প্রথম থেকেই বোকা। আমি জানতাম যে তোমরা যদি জানতে পারো আরিয়ান বেঁচে নেই, তাহলে নিজেদের আসল রূপে আসবে। ঠিক তাই হলো। পেছন থেকে তখন আরিয়ান হাতে তালি দিতে দিতে ভিতরে ঢোকে। বাহ! আরিয়ান, ছি মামা, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তুমি তুমি এসব করেছো।
তুমি জানো ঈশিতা যখন এসব বলেছিল আমি একদম বিশ্বাস করিনি, কিন্তু এখন তোমার কথাগুলো তো ঈশিতার কথাগুলোকে সত্যি প্রমাণ করে দিচ্ছে। কেন কেন তুমি এসব করেছিলে বলো না। ইকবাল হোসেন, কারণ আমার তোর থেকে সব সম্পত্তি চাই, সব কিছু। কি? হ্যাঁ, আমার সব কিছু চাই। তাই তো আমি প্রথমে তোর বাবা মাকে শেষ করলাম। ওরা যখন আমেরিকা থেকে দেশে এসেছিল তখনই আমি ভাবলাম ওদের শেষ করে দেব, তাই ওদের গাড়ির ব্রেক ফেল করিয়ে দেই, কিন্তু তুই বেঁচে গেলি। এরপর আমি তো তোকেও শেষ করে দেব ভেবেছিলাম, কিন্তু এরপর জানতে পারলাম এখন সব কিছু তোর নামে। আর তোর 18 বছর হওয়ার আগে যদি কিছু হয় তাহলে সব কিছু ট্রাস্টে চলে যাবে। তাই তোকে এতদিন বড় করেছি, কিন্তু শেষে তুই কী করলি? এসে তাকে পেয়ে ওর নামে সব কিছু দিতে চাইলি। তাই আমি ওকেও সেদিন মারতে চেয়েছিলাম, কিন্তু ও বেঁচে গেল। হসপিটালে নিয়ে গেল নীরব তোদের দুজনকে, আর সেখান থেকে নেত্রা ঈশিতাকে কিডন্যাপ করে। কিন্তু আফসোস, ঈশিতা কী করে জানি সেখান থেকে পালিয়ে যায়। আর এই মেয়ে এত চালাক, এখন আমাদেরকেও বোকা বানালো। কি? তুমি সম্পদের জন্য এসব করেছো? আর বাবা মা? মা তো তোমার নিজের বোন ছিল। না, তোর মা আমার আপন বোন ছিল না। এখন যখন তুই সব কিছু জেনেই ফেলেছিস, তাহলে এখন তোকে শেষ করার সময় চলে এসেছে। আয়ান মুচকে হেসে বলল, তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। একবার, শুধু একবার বলতে তাহলে আমি সব কিছু এমনিতে তোমাকে দিয়ে দিতাম, কিন্তু এখন তোমার কি হবে ভাবতে পারছো? কিছু করতে পারবি না তুই। নেত্রা, সব কিছু হাতের বাইরে চলে গেছে, এখান থেকে চলে যায় ভালো। অন্ধকার রুম, ভেতরে ইকবাল হোসেন আর নেত্রা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে। নিজেদের ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাঁধনটা খুব বেশি মজবুত হওয়ার কারণে ওরা খুলতে পারছে না। নীরব দাঁড়িয়ে আছে আরিয়ানের পেছনে। আরিয়ান খুব রাগী দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। তুই এখানে আমাদের কেন নিয়ে এসেছিস? তোমাদের শাস্তি দিতে। আরিয়ান একটা বড় রড আগুনের মধ্যে গরম করতেছে। আরিয়ান দেখ, তুই এমন কিছু করবি না, আমি তো তোর মামা হই। আরিয়ান খুব জোরে জোরে হাসতে হাসতে বলল, তুমি নিজে বলেছিলে তুমি আমার মায়ের আপন ভাই না, তাহলে তুমি কি করে আমার মামা হও? নেত্রা, আরিয়ান প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখো আমি যা করেছি সব ওনার কথায়, আমার কোনো দোষ নেই। ছেড়ে দিতাম, সত্যি ছেড়ে দিতাম, কিন্তু তুই আমার ঈশিতার পেটে ছুরি মেরেছিলি। ও কতটা কষ্ট পেয়েছিল, তার জন্য এখন তুই। প্লিজ আরিয়ান। এরপর শুধু ইকবাল হোসেন আর নেত্রা এর চিৎকার শোনা যায়। ওদের যাতে কেউ খুঁজে না পায়, কারো যেন মনে না থাকে ইকবাল হোসেন আর নেত্রা নামে কেউ ছিল। নীরব, তুই চিন্তা করিস না। বাড়িতে পৌঁছে দেখে ঈশিতা সোফায় বসে আছে। ঈশিতা আরিয়ানকে দেখে ওর কাছে গেল। আরিয়ান, আজকে আমি বলবো, তুমি শুনবে। কি? আমি জানতাম যে তুমি আমার বাবার মৃত্যুর জন্য আমাকে দায়ী কর, সত্যি। আমি ভেবেছিলাম ওটা দুর্ঘটনা। আমি আজকে বুঝতে পারলাম যে আমি ঠিক কতটা খারাপ, যে তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি। আরিয়ান, ভুল আমার ছিল না, ভুল আমারই। আসলে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, জোর করে তোমার সাথে সম্পর্ক করেছি, সব কিছুতেই তো আমি জোর করেছি। কোনটা তুমি নিজের ইচ্ছে করেছো? আরে এমন করে বলবেন না প্লিজ, আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। কি? চলে যাও তুমি। আমি তো তোমাকে এমনিতেই জোর করে এখানে রেখেছিলাম, বিয়ে করেছিলাম, তাই এখন আমি তোমাকে বলছি যাও। এটা কি বলছেন? হ্যাঁ, আমি বলছি চলে যাও প্লিজ, বলে আরিয়ান উপরে চলে যায়। ঈশিতা আরিয়ানের কথা শুনে কি বলে বুঝতে পারছে না। আরিয়ানের কথা ভাবতে ভাবতে বাড়ি থেকে বের হয়ে যায়। হঠাৎ বেল বেজে উঠল। মোহিনী গিয়ে দরজা খুলে দেয়, দেখে ঈশিতা। ঈশিতা, তুই এখানে এত রাতে? ঈশিতা মোহিনীকে জড়িয়ে ধরে কান্না করে। কি হয়েছে তোর? কাঁদছিস কেন, বল আমাকে। ঈশিতা এক মনে কেঁদে চলেছে। আর কি হয়েছে বলবি তো? আচ্ছা, আরিয়ান কিছু বলেছে বল। এই মেয়ে, বলবি তো? তুমি ঠিকই ছিলে মনি, আরিয়ান কিছু করেনি। আমি আরিয়ানকে বুঝতে এবং চিনতে ভুল করেছি। উনি কিছু করেনি, সব কিছু ইকবাল হোসেন আর নেত্রা করেছে। ঈশিতা সব কিছু খুলে বলল মোহিনীকে। আমি বলেছিলাম যে তুই ভালো করে ভেবে দেখ সত্যি আরিয়ান কিছু করেছে কিনা। ছেলেটার কথা শুনে আমার মনে হয়েছিল যে ও কি এমন কিছু করতে পারে। এখন আমি কি করব মনি? আমি আরিয়ানকে ছাড়তে পারবো না, কিন্তু কিন্তু আরিয়ান তো এখন আর আমাকে ভালোবাসবে না, ছেড়ে দেবে আমাকে। আমি ওনাকে চাই, কি করব এখন আমি মনি? আরিয়ান আমাকে চলে যেতে বলল। মোহিনী, দেখ আরিয়া যা বলেছে সব তোর ওপর রাগ করে বলে তুই চলে আসবি, এটা কোনো কথা? তাড়াতাড়ি বাড়িতে ফিরে যা, না হলে দেখবি অন্য কেউ এসে আরিয়ানকে নিয়ে চলে যাবে। কিন্তু আর কোনো কিন্তু না, আমি যা বলেছি তাই কর, দেরি করিস না, যা। ঠিক আছে। নিস্তব্ধ রাতে আকাশের নিচে একা একা ছাদে দাঁড়িয়ে আছে আরিয়ান। কিছুতেই মেনে নিতে পারছে না যে ঈশিতা তাকে এতটা খারাপ ভাবতো।
ওর বাবার মৃত্যুর কারণে দায়ী করত। সে কি এতটা খারাপ কারো বিশ্বাসের যোগ্য নয়? মা বাবা চলে যাওয়া, ঈশিতার অবিশ্বাস, ইকবাল হোসেনের মিথ্যাচার, সব কিছু যেন আরিয়ানকে চেপে ধরেছে। খুব একা লাগছে নিজেকে। এখন একজন ভালোবাসার মানুষের হাত চাইছে যে আরিয়ানের হাত শক্ত করে ধরে বলবে, আমি আছি তো। কিন্তু যাকে চাইছে আরিয়ান, সে তো তাকে ছেড়ে চলে গেছে। এসব কথা ভাবছে একা একা। দৌড়ে বাড়িতে এসে বেল বাজাতে শুরু করেন ঈশিতা। নিশা এসে দরজা খুলে দেয়। ভাবি, তুমি কোথায় ছিলে? তোমার ভাই কোথায়? ভাইয়া তো উপরে। আমি তো ভেবেছিলাম তুমি উপরে, কিন্তু তুমি তো... আচ্ছা, কোথায় ছিলে আর এত হাঁপাচ্ছ কেন? সব পরে বলবো, আগে তোমার ভাইয়ের সাথে কথা বলে আসি। ঠিক আছে। ঈশিতা দৌড়ে উপরে চলে যায়। সবগুলো রুম চেক করে, কিন্তু আরিয়ান নেই। শেষে ছাদে যায়, গিয়ে দেখে আরিয়ান রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ঈশিতা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে আরিয়ানকে। আরিয়ান একটু চমকে ওঠে, তারপর দেখে ঈশিতা। ঈশিতা, তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছেন নাকি? আরিয়ান নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি এখানে এখনও কি করছো? তোমাকে না বললাম চলে যেতে? যাব না। কি করবেন? কেন যাবে না? তুমি তো আমার সাথে থাকতেও চাও না। তাহলে? আমার যা ইচ্ছে তাই করবো। এখন যাব না বলেছি তো যাব না। সবসময় তোমার ইচ্ছে চলবে না। চুপ। আমি যা বলছি তাই হবে। না, হবে না। তোমার যা ইচ্ছে করো, শুধু আমার থেকে দূরে থাকো। আরে, আরিয়ান আর কিছু না বলে রুমে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে দেয়। আরে, আমাকে ভেতরে তো আসতে দিন। অন্য রুম আছে, সেখানে যাও। অন্য রুমে যাবো কেন? যেতে হলে যাও, না হলে এখানে দাঁড়িয়ে থাকো। নিজের রুম ছেড়ে আমি অন্য রুমে যাব না, এখানেই থাকবো। আরিয়ান আর একটা শব্দ করে না। ঈশিতা ওখানে দাঁড়িয়ে আছে। সারা রাত ধরে ঈশিতা বাইরে বসে আছে তো আছেই। এদিকে আরিয়ানের চোখে ঘুম নেই। একবার ভাবছে বাইরে গিয়ে দেখবে ঈশিতা এখনও আছে না গেছে। আবার বলে যাওয়ার দরকার নেই। এসব ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ঠিক করেই নিল বাইরে যাবে। আরিয়ান দরজা খুলে দেখে ঈশিতা বাইরে চেয়ারে বসে বসে ঘুমিয়ে গেছে। আরিয়ানের ওর ওপর খুব রাগ হয়, তবুও নিজেকে সংযত করে ঈশিতাকে কোলে তুলে নেয়। নিয়ে গিয়ে রুমে বিছানা শুয়ে দিল, আর নিজে সোফায় শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখে ঈশিতা বিছানায়। তার মানে উনি আমাকে এখানে এনেছেন? চালি, যা ঈশিতা, আরিয়ান বাবুর মন গলাতে হবে। ঈশিতা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে আরিয়ান একটা মেয়েকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ আনিকা। আরিয়ান, বেবি। ঈশিতা দুজনকে এত কাছাকাছি দেখে হতবাক। একবার আনিকাকে দেখছে, একবার আরিয়ানকে। কেমন আছো? তুমি তো আমাকে ভুলেই গেছো। আরে না, একটু বিজি ছিলাম তাই আর কি। ওকে, আমি অনেক ভালো আছি। তুমি বলো, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ঈশিতা নিচে নেমে আসে। আনিকা ঈশিতাকে দেখে বলল, আরিয়ান, আমি তো তোমার ফ্যামিলি সবাইকে চিনি, বাট একে চিনতে পারলাম না তো। ও, ও তো নীরবের বোন হয়। আরিয়ানের কথা শুনে এসে তার মাথা আকাশ ভেঙে পড়ল। কি? ও আচ্ছা, আমি ভাবলাম তুমি বিয়ে করেছো। আরে না, আমার মতো হ্যান্ডসাম ছেলে ওর মতো মেয়েকে বিয়ে করবে? নো ওয়ে। আই নো। যাই হোক, আমি কিছুদিন তোমার এখানে থাকবো, যদি কোনো সমস্যা না হয়। আরে কোনো সমস্যা নেই। ওকে ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, একটা পার্টি আছে, যদি তোমার আপত্তি না থাকে যাওয়া যাক। অফকোর্স, লেটস গো। আরিয়ান আর আনিকা ঈশিতার সামন দিয়ে চলে যায়। ঈশিতার ঠায় দাঁড়িয়ে আছে। এটা কি হলো ভাবি? ভাইয়া এসব কি বললো? আমি কিছুই বুঝতে পারছি না। ঈশিতা সারাদিন শুধু আরিয়ানের কথাগুলো ভাবছিল। অনেক রাতে আরিয়ান আর আনিকা বাড়িতে ফিরে আসে। ঈশিতা ওপর থেকে দুজনকে দেখছে। আজকে দারুণ সময় কাটালাম। আমিও। তোমাকে ছেড়ে থাকতে মন চাইছে না। ঈশিতা নিচে নেমে আসে, বড় বড় চোখ করে দুজনের দিকে তাকিয়ে আছে। এখন আনিকাকে কাছে চিবিয়ে খাবে মনে হচ্ছে। আনিকা ঈশিতাকে দেখে বলল, বেবি, কাল সকালে কথা হবে, খুব ঘুম পাচ্ছে। বেবি এখনই চলে যাবে? তোমাকে ছাড়া রাতে থাকবো কি করে? সত্যি, আমিও তোমাকে খুব মিস করব। আনিকা রুমে চলে গেল। ঈশিতা আরিয়ানের গলা ধরে রুমে নিয়ে যায়। আরে কি করছো? ঈশিতা আরিয়ানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর দরজা বন্ধ করে দেয়। কি হয়েছে তোমার? বিছানায় হেলান দিয়ে। আমি কে? আমি নীরব ভাইয়ের বোন? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার কি হই? আপনি এখনও বিয়ে করেননি? হ্যাঁ। কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। আমি না আপনার বউ হই? বউ থাকতে অন্য মেয়েদের সাথে বাইরে গেছেন, তা আবার বলছেন কি আমি আপনার কেউ না? যা বলেছে বেশ করেছি। আপনার ওকে ছাড়া রাত কাটবে না, তাই তো? হুম। আমি আছি তো, মানে? ঈশিতা নিজের ওড়না খুলে ফেলে আরিয়ান ঈশিতার এমন কাণ্ড থেকে হতভম্ব হয়ে যায়। এই এই কি করছো তুমি? ওইটা যেটা আপনি সেদিন রাতে করেছিলেন আমার সাথে। আমি পুরুষ ছিলাম আর তুমি নারী, তোমার লজ্জা করছে না? তো কি হয়েছে, লজ্জা করবে কেন? আপনি না আমার স্বামী? আরিয়ান ঈশিতার দিকে ভ্রু কুঁচকে তাকায়। এই, তুমি আমার কাছে আসবে না, যাও যাও। ওরে বাবারে, কি আজব মানুষ।
আমি অন্য কোনো ছেলের কাছে যাই? আরিয়ান ঈশিতার মুখে এমন কথা শুনে খুব রেগে গিয়ে ওকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, অন্যদের কাছে যাওয়ার খুব ইচ্ছে? আপনি তো কাছে টেনে নিচ্ছেন না, তাই একটা চড় দেব, সব কিছু ঠিক হয়ে যাবে। ঈশিতা ভয়ে নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান ওড়না তুলে ওর দিকে পরিয়ে দেয়। চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো। সকালে সবাই একসাথে নাস্তা খেতে বসলো, কিন্তু ঈশিতার চেয়ারে আনিকা বসে আছে। আরে তুমি এখানে কেন বসলে? কেন, কি হয়েছে? ঈশিতা কিছু বলছে না, ওদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। এটা তো ঈশিতা ভাবির চেয়ার, তো কি হয়েছে? এখন আমি বসেছি। আরে ভাবি মানে? এমনভাবে বলছো যেন তোমার ভাই মানে আরিয়ানের বউ। বেবি, আমি এইখানে বসলে কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা নেই। ঈশিতা একথা শুনতেই ঈশিতার টেবিলের ওপর রাখা সব ধাক্কা দিয়ে ফেলে দেয়। সবাই ঈশিতার এমন কাণ্ড দেখে অবাক, কিছু না বলে উপরে চলে গেল। আরিন বুঝতে পারে যে ঈশিতা অনেক বেশি রেগে গেছে। বেবি, তুমি চিন্তা করো না, চলো বাইরে খাবো। ভাইয়া, তুইও চল আমাদের সাথে। না, আমি যাব না। চলো আমরা যাই। সন্ধ্যাবেলা ফিরে আসে আনিকা আর আরিয়ান। ভাইয়া, আমি রেস্ট নেব, খুব ক্লান্ত লাগতেছে। আচ্ছা, আনিকা চলে যায়। তুমি জানো ভাবি সকাল থেকে কিছু খায়নি? কি? হ্যাঁ, আমি অনেকবার বলেছি। আর এদিকে তুমি ওই আপুর সাথে কি করছো? তুই ওর খাবারটা একটু দিয়ে যা, আমি কথা বলছি। ঈশিতা, ঈশিতা চুপচাপ বসে আছে বিছানায়। আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? না, পাচ্ছি না। সমস্যা কি তোমার? খাওয়া দাওয়া করছো না কেন? আপনাকে বলবো কেন? বলতে হবে। বলবো না। আরিয়ান পাশে থাকা সব কিছু ছুঁড়ে ফেলে দেয়। তোমার সমস্যা কি? আপনি বোঝেন না আমার কি সমস্যা? অবশ্যই বুঝিনি বা কেন? আপনি তো আর আমাকে ভালোবাসেন না। কি বুঝি না আমি? কিছুই বোঝেন না আপনি। বলে ঈশিতা চলে যেতে চায়, কিন্তু আরিয়ান চাপটে ধরে ওকে। কোথায় যাচ্ছ? ছাড়ুন আমায়। নিজের আনিকাকে এভাবে ধরুন, আমাকে না। হুশ, ছাড়ুন না। চুপ। এত কথা বলিস কেন? বেশ করেছি, আপনি এসব করছেন আমি যাতে এখান থেকে চলে যাই। ঠিক আছে, চলে যাব, খুশি? বলে ঈশিতা বাইরে চলে যায়। এই মেয়েটা। আনিকা। আরিয়ান। আরিয়ান পেছনে তাকিয়ে দেখে আনিকা। হ্যাঁ বলো। এসব কি হচ্ছে না? তুমি আমাকে এখানে এনেছো যাতে ঈশিতা তোমাকে বুঝতে পারে, হারানোর ভয় পায়। তাই আমি তোমার কথায় এসব কিছু করেছি, যাতে ও জেলাস ফিল করে। কিন্তু এখানে তো ঈশিতা ভুল বুঝছে। এসব বাদ দাও, না হলে এবার সত্যি ঈশিতা চলে যাবে। থ্যাঙ্কস আনিকা, অনেক হেল্প করেছো। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি তোমার ফ্রেন্ড, এতটুকু তো করতেই পারি। তবুও অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যাবেলা ঈশিতা নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ দেখে আনিকা আর দাঁড়িয়ে আছে ওর সামনে। তুমি? তোমার সাথে অনেক কিছু কথা বলার আছে, তাড়াতাড়ি বলো। তুমি আরিয়ানের ওয়াইফ, আমি জানি ও তোমাকে খুব ভালোবাসে, এটাও জানি। আরে বাহ, তুমি তো দেখছি সব কিছু জানো, কিন্তু তবু ওর সাথে চিপকে থাকো। যাই হোক, ভালো থাকো দুজনে, আমি চলে যাচ্ছি। আরিয়ান ঠিকই বলে। মানে? তুমি আসলে একটা বোকা। কি? তুমি জানো ও তোমাকে কতটা ভালোবাসে? ও তোমাকে কখনো ছাড়তে পারবে না, যেই আসুক। তুমি সেদিন ফিরে আসার পর ও তোমাকে ফিল করতে চেয়েছিল যে ও তোমায়, কিন্তু তুমি ওর গুরুত্ব বুঝতে পারলে না। কি? এখন সব বাদ দিয়ে ওকে একটু বোঝার চেষ্টা করো, খুব ভালোবাসে তোমাকে পাগলের মতো। ঈশিতা কেঁদে দেয় আনিকার কথা শুনে। কোথায় আরিয়ান? খুঁজে দেখো। ঈশিতা একবার উপরে, একবার রুমে, একবার ছাদে, সব জায়গায় আরিয়ানকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ ধরে খুঁজে ক্লান্ত হয়ে ঈশিতা কান্না করে দেয়। আরিয়ান, কই আপনি? হঠাৎ কেউ একজন ঈশিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ঈশিতা তাকিয়ে দেখে আরিয়ান। আরিয়ান? ঈশিতা আরিয়ানকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। আই এম সরি আরিয়ান, আমি বুঝতে পারিনি আপনি আমাকে এতটা ভালোবাসেন, আর আমি শুধু শুধু আপনার সাথে এমন করেছি। আরে এত কান্নাকাটি করছো কেন? আর আমি তো চেয়েছিলাম যে তুমি বুঝতে পারো, তাই তো আনিকাকে এনেছিলাম। ঈশিতা অনেকগুলো কিল ঘুষি মেরে দেয় আরিয়ানকে। আরে ব্যথা লাগছে? আপনি ইচ্ছে করে ওইসব কিছু করেছেন। আমি আপনার সাথে কথা বলবো না, যান। আরিয়ান টুক করে ঈশিতাকে কোলে তুলে নেয় আর ধীরে ধীরে উপরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আজকে সব অভিমান রাগ ভেঙে দেব। আপনি আমার কাছে আসবেন না, যান নিজের আনিকাকে নিয়ে। তাই নাকি? বলে আরিয়ান ঈশিতাকে নিজের সাথে মিশিয়ে নিল একটুখানি। এরপর একটু একটু করে দুজনে মিশে একাকার হয়ে যায়। আরে ছাড়ুন, কাতুকুতু লাগছে। এভাবেই একজন আরেকজনকে নিজেদের সব কিছু দিয়ে ভালোবেসে যায়।